আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। ট্রাই অ্যাডমিশন ফ্রি 25 দিনের তোমাদের ক্লাস চলতেছে। আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় বাংলা ব্যাকরণের প্রশ্ন আসলে সহজ হয় নাকি কঠিন হয় সে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে, তার মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন আজকে দেখব। আমরা বোঝার চেষ্টা করবো আসলে কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে, কোন টপিকের কোন অংশ থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো আমরা দেখব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো। দেখো, আমি আগেও ক্লাসে বলেছি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ধ্বনি ও বর্ণ থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমরা প্রথম টপিকটা একটু লিখি। এই টপিকটা হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি ও বর্ণের যে টপিকটা আছে এর মধ্যে আমরা জানি যে আমাদের কোনটি ঘোষ ধ্বনি, কোনটি অঘোষ ধ্বনি, কোনটি অল্প প্রাণ ধ্বনি, কোনটি মহাপ্রাণ ধ্বনি, এটি থেকে আমাদের প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো আমরা যদি খুব সহজে একবার একটু মাথায় রাখতে পারি যে অঘোষ কোনগুলা, ঘোষ কোনগুলা, তাহলে কিন্তু এই রিলেটেড যে প্রশ্নই আসুক, যেমন এই প্রশ্নে জানতে চাইছে অঘোষ মহাপ্রাণ, কোনো প্রশ্নে হয়তো অল্প প্রাণ জানতে চাইতে পারে, কোনো প্রশ্নে ঘোষ মহাপ্রাণ বা ঘোষ অল্প প্রাণ জানতে চাইতে পারে। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের অঘোষ ঘোষ যে চার্টটা আছে এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, মুখস্থ করতে হবে। যদি এটা আমরা মনে রাখতে পারি, তো এই বিষয়ের যতগুলো প্রশ্ন আসবে ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো। তো তোমাদের একটা চার্ট আমি প্রথমে দেখাই। ঘোষ অঘোষের যে বিষয়টা আছে, অঘোষ ঘোষ। তো এই অঘোষের ভিতরে আবার আমাদের থাকবে অল্প প্রাণ, মহাপ্রাণ। ঘোষের ভিতরে আমাদের থাকবে অল্প প্রাণ, মহাপ্রাণ আর নাসিক্য বর্ণ। তো আমরা এখন দেখবো অল্প প্রাণ মহাপ্রাণ গুলো সবগুলো এক এক করে আমরা দেখার চেষ্টা করি। ক, খ, গ, ঘ, চ, ছ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম। তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ কোনগুলো। তো অঘোষ মহাপ্রাণ, আমরা অঘোষের ভিতরে আছি। এখন অঘোষের ভিতরে কি বলেছে? মহাপ্রাণ ধ্বনি, অঘোষ মহাপ্রাণ ধ্বনি। তো মহাপ্রাণ ধ্বনিগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো খ, ছ, ঠ, থ, ফ। তো অপশন গুলো যদি আমরা দেখি, প্রথম ব, ভ আছে। আমরা ব কিসে আছে? আমরা যদি ব এর দিকে তাকাই, ব আছে আমাদের ঘোষের ভিতরে, তাহলে ব বাদ, এই অপশনটা বাদ। চ, ছ, চ আছে আমাদের অঘোষ, কিন্তু চ আছে অল্প প্রাণের ভিতরে, এটা বাদ। পরবর্তী যেটা আছে প, ফ, প অঘোষের ভিতরে থাকলেও প আছে আমাদের অল্প প্রাণের ভিতরে, এটা বাদ। পরবর্তী যেটা আছে ঠ এবং থ। ঠ যদি আমরা দেখি আমাদের অঘোষ মহাপ্রাণে আছে, পাশাপাশি থ যদি আমরা দেখি অঘোষ মহাপ্রাণে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঠ এবং থ। তো এই যে টপিকটা আছে, এই টপিক থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন এখানে এসেছে অঘোষ মহাপ্রাণ, আবার আমি বলতেছি যদি এখানে প্রশ্ন এমন হতে পারতো যে ঘোষ অল্প প্রাণ বা ঘোষ মহাপ্রাণ। আমাদের মেইন বিষয়টা হচ্ছে এই ছকটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছকটা মাথায় রাখলে এই ছক থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের সাথে ফেসবুকে কারা কারা আছো। ফেসবুকে অনেকে উত্তর দেয় আমাদের। এখন আমরা একটু দেখি যে ফেসবুকে আমাদের সাথে কে কে আছো। ভাই ওয়েবসাইটটা একটু স্মুথ করি না। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বিহ্বল শব্দের শুদ্ধ উচ্চারণের বানান কোনটি। আমরা গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে উচ্চারণ থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এটি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নের টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যাকরণ অংশে। আর এই টপিকটা কিন্তু আমাদের একাডেমিকের সিলেবাসভুক্ত টপিক। তো উচ্চারণের কোন উচ্চারণ থেকে প্রশ্ন আসে, আগের দিনও আমরা বলেছি হ বয়ের যে উচ্চারণটা আছে এখান থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়। তো হ বয়ের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা কথা বলেছিলাম, হ বয়ের পরে যদি অ বা আ, হ বা হ ভয়ের আগে যদি অ বা আ থাকে তাহলে উচ্চারণটা হবে ও ভয়ের মতো। যেমন আহ্বান, এটার উচ্চারণ কি হবে? আও ভান। আর হ বয়ের আগে যদি অ বা আ ব্যতীত অন্য কিছু থাকে, ব্যতীত অন্য কিছু থাকে, অন্য ধ্বনি থাকে, তখন আমাদের উচ্চারণ হবে ও রস্যই এর মতো। যেমন আমাদের পরীক্ষায় কিন্তু জিহ্বা আসতে দেখা যায়, জিহ্বা আমরা এখানে অ বা আ কোনো ধ্বনি দেখতে পাচ্ছি না, অন্য ধ্বনি আছে, রস্যই ধ্বনি আছে, এখানে আমাদের উচ্চারণ হবে জিউ ভা। এখানে যেমন আছে বিউ ভল, বিহ্বল আগে আমরা কি দেখতে পাই, হ বা হ বয়ের আগে কি আছে, রস্বই ধ্বনি আছে, অ বা আ নেই, তাহলে আমাদের উচ্চারণ হবে রস্যু ভয়ের মতো। আমাদের সঠিক উচ্চারণ হবে বিউ ভল। তো তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার। তো এই টপিকটা আমরা দেখলাম উচ্চারণ। উচ্চারণ যদি আমরা দেখি 24-25 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে। খুব সহজ সহজ উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে, জ ফলার উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে, ব ফলার উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে। তো উচ্চারণ রিলেটেড যে এমসিকিউ গুলো আছে আমরা একাডেমিকে পড়ে এসেছি, রিটেন পার্ট বা আমরা যে প্রশ্নের উত্তর করতাম সেগুলো থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসবে। তো এই টপিকগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিচের কোনটি শুদ্ধ বানান নয়। দেখো বানান শুদ্ধ থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন বানান শুদ্ধ থেকে তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। এই টপিকটা যদি আমরা দেখি তাহলে আমাদের টপিকটা হচ্ছে বানান। বানান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে। আর বানান আমাদের একাডেমিকের সিলেবাস ভুক্ত ছিল, একাডেমিকে কিন্তু আমরা বানান পড়ে এসেছি। তো আমরা যদি অপশনগুলো দেখি, গীতাঞ্জলি আমরা জানি যে অঞ্জলি যুক্ত শব্দ যেগুলো আছে তার কিন্তু বানানের শেষে অঞ্জলি বানানে কি হয়, রস্যি হয়। পরবর্তী যে বানান অতিথি, এটা ঠিক আছে, কৌতূহল বানান ঠিক আছে, সমীচীন, এই সমীচীন শব্দটা কিন্তু আমরা বহুত প্রশ্ন যখন সলভ করেছি একাদশ দ্বাদশ শ্রেণীর বহুবার কিন্তু এসেছে। সমীচীন বানানে কি হবে, দুইটাই দীর্ঘিকার হবে, সমীচীন। তাহলে আমাদের শুদ্ধ বানান নয় কোনটি, সমীচীন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট। এটা এসেছে আমাদের বাক্য শুদ্ধ থেকে, শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। এখন এই শুদ্ধিকরণ কি কি কারণে ভুল সেটা আমাদেরকে আগে দেখতে হবে। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে গুরুচণ্ডালী দোষ। আমরা গুরুচণ্ডালী বলতে আসলে কি বুঝি? গুরুচণ্ডালী বলতে আমরা বুঝি যে সাধু আর চলিত মিশ্রণ করা, যেটা সাধু ও চলিত ভাষার যে সাধু, সাধু ও চলিত ভাষার যে মিশ্রণ যেটা আছে সেটা হচ্ছে গুরুচণ্ডালী। পরে পরবর্তী যেটা দেখতে পাচ্ছি আমরা দুর্বোধ্যতা দোষ। অর্থাৎ দুর্বোধ্য বলতে কি বোঝায়, এমন শব্দ আমি প্রয়োগ করলাম যে শব্দটা আমাদের কাছে অস্পষ্ট, আমরা বুঝতে পারতেছি না, এমন শব্দ ব্যবহার করলে তখন কি হবে, দুর্বোধ্যতার সমস্যা হবে। পরবর্তী আছে বিদেশি শব্দ দোষে। অর্থাৎ তুমি একটা শব্দ, একটা বাক্য লিখতেছো তার মধ্যে দেশি শব্দ লিখতেছো, বিদেশি শব্দ লিখতেছো, তাহলে আসলে বাক্যটা শুদ্ধ হবে না। আর যেটা আছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ বলতে তুমি অতিরিক্ত গুণ দিয়ে ফেলতেছো এখানে। যেমন সকল আলেমগণ, সকল বলতেছো মানে কি তুমি পুরো সংখ্যাটাকে আইডেন্টিফাই করতেছো এখানে। আবার যদি তুমি গণ বিশেষণ গণ যুক্ত করো তাহলে কি হলো, শব্দটা বাহুল্য দোষে দুষ্ট হবে। অর্থাৎ আমরা যখন সকল বা সব উল্লেখ করব তখন শব্দের শেষে আমরা আবার কি গণ যুক্ত করতে পারবো না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, বাহুল্য দোষ। মৌ আক্তার উত্তর করেছো 4-এর ঘ, সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি। দেখো আমরা জানি যে শব্দের বিভিন্ন প্রকারভেদ আছে, শব্দকে আমাদের উৎস অনুযায়ী ভাগ করা হয়, অর্থ অনুযায়ী ভাগ করা হয়, গঠন অনুযায়ী বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো অর্থ অনুযায়ী শব্দকে আমরা জানি 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটি কিন্তু রূঢ়ি শব্দ আছে। এখন রূঢ়ি শব্দের ক্ষেত্রে আমরা জানি যে যে শব্দের
ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা। ব্যবহারিক অর্থ আলাদা। অর্থাৎ শব্দটা যখন তৈরি হয়েছিল, উৎপন্ন হয়েছিল, তার অর্থ একরকম ছিল, কিন্তু বর্তমানে শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন গবেষণা, এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, কিন্তু বর্তমানে আমরা এটা ব্যবহার করি কি অর্থে? বিস্তর গবেষণা। বিস্তর গবেষণা। যেমন একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি হরিণ। হরিণ শব্দটা যখন তৈরি হয়েছিল তার ব্যুৎপত্তিগত অর্থ ছিল হৃদয় হরণকারী। হৃদয় হরণকারী, কিন্তু বর্তমানে এটি একটি প্রাণী হিসাবে ব্যবহৃত, একটা প্রাণীর নাম হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সন্দেশ শব্দটি যদি আমরা দেখি, সন্দেশ শব্দটি যখন তৈরি হয়েছিল তার ব্যুৎপত্তিগত অর্থ ছিল সংবাদ, কিন্তু বর্তমানে শব্দটি ব্যবহৃত হয় একটি মিষ্টান্ন হিসাবে। মিষ্টান্ন হিসেবে। তাহলে রূঢ়ি শব্দ বলতে আমরা বুঝবো যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত একরকম অর্থ একরকম ছিল, কিন্তু বর্তমানে যখন আমরা ব্যবহার করতেছি বা প্রয়োগ করতেছি তখন শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি সন্দেশ আছে, তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হবে? সন্দেশ। এই প্রশ্নটা এসেছে আমাদের শব্দ থেকে। শব্দ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের। যেমন কোন একটা শব্দ উল্লেখ করে বলতে পারে এটা কোন ভাষার শব্দ, এমন প্রশ্ন আসতে পারে। পাশাপাশি কোনটি যৌগিক শব্দ, কোনটি রূঢ়ি শব্দ, এ ধরনের প্রশ্নও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যাকরণ অংশে থাকবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। এই আবিধানিক ক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 3-4 বছরে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়। দেখা যায় যে ভর্তি পরীক্ষায় বিভিন্ন টপিকের পাশাপাশি আবিধানিক ক্রম থেকে কিন্তু প্রশ্ন থাকেই। তো আবিধানিক ক্রমের প্রশ্নের উত্তর করার আগে আমরা আসলে দেখব যে আবিধানিক ক্রম বিষয়টা কি। যেমন প্রথম যেটা আমরা পড়ি, একটা হচ্ছে আমাদের সাধারণ বর্ণানুক্রম, আর একটা হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম। আবিধানিক বর্ণানুক্রম হচ্ছে আমাদের বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে যেভাবে আসলে সাজানো আছে। কেউ কি কথা বলতেছো? পাশে সাউন্ড হলে একটু মিউট রাখবা। সাধারণ বর্ণানুক্রম হচ্ছে আমরা যেভাবে পড়ে এসেছি অ আ ক খ। আর আবিধানিক বর্ণানুক্রম হচ্ছে বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে ঠিক যেভাবে সাজানো আছে। তো এখানে আমাদের সাধারণ বর্ণানুক্রম দেওয়া আছে, পাশাপাশি অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম দেওয়া আছে। তো অভিধানের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাধারণ ও পর্যন্ত আমাদের মিল আছে, কিন্তু তারপরে অনুস্বার, চন্দ্রবিন্দু, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বিষয়গুলো কিন্তু আমরা ব্যবহার করতেছি ও এর পরে, অর্থাৎ স্বরবর্ণ শেষের পরে। আবার যখন ক খ শুরু করতেছি আমরা আমরা সাধারণ বর্ণানুক্রমে কি পড়ি? ক খ গ ঘ। কিন্তু যখন আমরা আবিধানিক বর্ণানুক্রম দেখব, তখন দেখব যে ক এর পরে কি হয়? ক্ষিয় হয়। আবার এখানে যখন আমরা ড পড়তেছি তখন কিন্তু আমরা ডয় শূন্য র ও পড়তেছি, ঢ যখন পড়তেছি ঢয় শূন্য র ও পড়তেছি, আবার ত যখন পড়তেছি তারপরে কি আছে? খণ্ডত্ব আছে। এভাবেই হচ্ছে আবিধানিক ক্রম সাজানো আছে বাংলা একাডেমি ব্যবহারিক অভিধানে। তো এই অপশনগুলো আমরা দেখবো যে আবিধানিক ক্রম কোনটাতে ঠিক আছে। এখন দেখার, আবিধানিক ক্রম যখন প্রশ্ন আসবে তখন আমাদেরকে ওই শব্দটার বর্ণগুলো বিশ্লেষণ করতে হবে, ভাগ করতে হবে আলাদা আলাদা করে, দেখে দেখে মিল করতে হবে যে আসলে এটা এটার সাথে ঠিক আছে কিনা। তো আমরা শেষ দিকে যদি দেখি, প্রথম যে শব্দটা আছে এখানে দীর্ঘ, পরে আছে দেহ, পরে আছে দৃশ্য। দেখো, এই তিনটা শব্দের প্রথম বর্ণ প্রত্যেকটারই কিন্তু দ, অর্থাৎ প্রত্যেকটার যখন দ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ সিরিয়াল কিন্তু ঠিক আছে এখানে। কিন্তু পরবর্তী যে বর্ণটা যদি এখানে আমরা দেখি, দীর্ঘী আছে, আহ, এখানে আছে এ, এখানে আছে রি। রি। তো আমরা যদি অভিধানের দিকে খেয়াল করি তো আমরা দেখি কিন্তু যে এর আগে কিন্তু রি, এর আগে কি আছে? রি। অর্থাৎ এই রি যদি আগে হতো, অর্থাৎ দৃশ্য যদি আগে থাকতো, দেহ যদি পরে হতো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হতে পারতো কোনোভাবে। কিন্তু যেহেতু আবিধানিক ক্রম মানে নাই, সেহেতু এটা ভুল। পরবর্তী যে অপশনটা আছে গৃহ, গোল, গণ্য। তো আমরা প্রথম শব্দটা দেখি, প্রথম বর্ণটা দেখি, সবগুলোরই কিন্তু গ আছে। পরবর্তী বর্ণ আমরা দেখব, এখানে আছে আমাদের রি, রিকার আছে, পরবর্তীতে আছে ও। আর এখানে গয়ের সাথে আমাদের কি আছে? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে কি যুক্ত থাকে? স্বরধ্বনি যুক্ত থাকে, অর্থাৎ আমাদের এখানে স্বরধ্বনি কি? অ যুক্ত আছে। ওকে। তাহলে আমরা কি জানি যে আমাদের অ কিন্তু রি কিংবা ও এর আগে। তাহলে আমাদের
এটা উত্তর হচ্ছে না, কারণ এটা আবিধানিক ক্রম মানে নাই, এটা বাদ। পরবর্তী যে শব্দটা আছে কাজ, কাজ, কুসুম, দেখো প্রত্যেকটার প্রথম বর্ণ ক আছে, সবই ঠিক আছে। এখানে কয়ের সাথে অ আছে, কয়ের সাথে অ আছে, পরেরটা কয়ের সাথে রস্যু আছে, এটাও ঠিক আছে। এটা আ, এটা আ, এটা রস্যু, এটাও ঠিক আছে। তারপরে এটা বর্গীয় জ, এটা চ, আর এটা দন্ত স আছে। তো আমরা যদি দেখি আমাদের কিন্তু চ আগে, বর্গীয় জ পরে, কিন্তু এখানে বর্গীয় জ আগে দেওয়া আছে, চ দেওয়া আছে পরে, যার কারণে এটা ভুল। সর্বশেষ একটাই বাকি থাকে, এটাই সঠিক উত্তর হবে, কিন্তু তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন প্রথমে আমাদের কিন্তু সবগুলো অ আছে, অর্থাৎ প্রথমটা ঠিকই আছে। পরের যেটা অনুস্বার দেওয়া আছে, হ্যাঁ অনুস্বার আছে, পরে আছে ক, আমরা জানি কিন্তু ক এর আগে কি অনুস্বার, তাহলে এটাও ঠিক আছে। আর এই যে শব্দটা দেওয়া আছে, এই শব্দটা কিন্তু ভাঙলে এমন হয় উম যোগ ক, অর্থাৎ ক এর পরে কিন্তু উম, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। পরবর্তী যেটা তালব্য শ, তালব্য শ আছে আমাদের, তালবস্যা আমরা এখানে দেখি, তালবস্যা সিরিয়ালে, আর এখানে আছে আমাদের, আমরা এখানে দেখলাম প্রথমে অ ভাঙলাম, এখানে অ ভাঙলাম, এখানে অ ভাঙলাম, অনুস্বার ভাঙলাম আমরা, এখানে ক ভাঙলাম, এখানে অ ভাঙলাম, উম ভাঙলাম, এখানে তালবস্যা ভাঙলাম, তারপরে কয়ের সাথে আছে আ, কয়ের সাথে আছে, আচ্ছা আমরা এটা আবার প্রথম থেকে ভাঙি। প্রথম বর্ণ আছে আমাদের অ, এখানে আছে অ, এখানে আছে অ, অর্থাৎ সবগুলো আমাদের ঠিক আছে। পরবর্তী যেটা আমাদের আছে অনুস্বার, অনুস্বার আগে, তারপরে আছে ক, ঠিক আছে, তারপরে আমাদের আছে অনুস্বার, এটা উম, এটা ঠিক আছে। পরবর্তী যদি আমরা দেখি, তাহলে তাহলে আমরা এটাই হবে দেখবো যে ভাইয়া, এখানে, কেউ কি কথা বলতেছো? যে এটাই হবে প্রথমটা উত্তর হবে। প্রথমটা উত্তর হবে, সেটা তো আমরা ভাঙলামই, আমাদের তিনটা বাদ পড়ে গেছে, তো আমাদের সবগুলো দেখতে হবে এইভাবে, বুঝছো? তিনটা বাদ পড়ে গেছে, এই তিনটা কোনোভাবেই হলো না, আমাদের উত্তর কোনটা হবে? প্রথমটা। এই প্রশ্নটা এসেছে আমাদের আবিধানিক বর্ণানুক্রম থেকে। কি থেকে? আবিধানিক বর্ণানুক্রম থেকে। আচ্ছা আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আমাদের, প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, প্রভাত মানে কোন সময় বোঝায় বলো তো? সকাল। প্রভাত বলতে সকাল, এটা প্রশ্নটা এসেছে আমাদের কারক থেকে। কারক থেকে আমরা জানি যে কোনো কাজ করার সময় বোঝালে কি হয়, অধিকরণ কারক হয়। সময় বোঝালে অধিকরণ কারক হয়। তো যেহেতু এটা আমাদের সময় বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? অধিকরণ কারক হবে। আমাদের অধিকরণ কারক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে এই বছর ভর্তি পরীক্ষায়, যদি আমরা দেখি এক নিয়ম থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমাদের সাগর স্যার কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, ঘুরতে গেলাম, ঘুরো তোমাদেরই তো সময়। আমাদের সাগর স্যার ট্যুরে গেছেন টাঙ্গুয়ার হাওর, সে খুবই ঘুরতেছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, অনুজ্ঞা সূচক বাক্য কোনটি? অনুজ্ঞা বলতে কি বোঝায়? আমরা জানি যে কোনো বাক্য দ্বারা যদি আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, নিষেধ বোঝায়, তাহলে তখন বাক্যটা কি হবে? অনুজ্ঞা সূচক বাক্য হবে। অনুজ্ঞা। তুমি কি জ্ঞান হারা হয়েছ? এখানে আমরা আদেশ উপদেশ নিষেধের কিছু দেখতেছি না, এবার তুমি দাঁড়াও, তাহলে কি এটা আমরা আদেশ হিসাবে ধরতে পারি, তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে বলতে পারি সঠিক উত্তর। কিন্তু বাকি অপশন গুলো আমরা দেখি, যদি শৈশব ফিরে পেতাম, এখানে আসলে হতাশা বাচক কোনো কথা বলা হয়েছে। কি সুন্দর দৃশ্য, কোন একটা দৃশ্য দেখে উৎসাহিত হচ্ছে, উচ্ছ্বসিত হচ্ছে, অর্থাৎ এখানে বাকি তিনটা অপশন দ্বারা আবেগ কিছু বোঝায় না, 2 নম্বর অপশনটাই আবেগ বোঝাচ্ছে। 8, 2, 8। আচ্ছা, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? দেখো আমাদের সন্ধি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু তার মধ্যে কিছু বিষয় আছে, যেমন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ বলতে বোঝায় যেটা কোনো নিয়ম মানবে না। নিপাতনের সিদ্ধ বলতে যেটা কোনো কি নিয়ম মানে না। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো আছে ব্যঞ্জন সন্ধি, সেগুলো কি করতে হবে? আমাদের মুখস্থ করার চেষ্টা করতে হবে। যেমন কিছু কিছু শব্দ আছে কিন্তু, যেমন আমরা জানি যে ষোড়শ,
একাদশ, তস্কর, এই শব্দগুলো কি কিন্তু আমাদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো এখানে এই অপশনে কিন্তু একাদশ দেওয়াই আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হচ্ছে? একাদশ। তো এখানে টপিকটা আমরা কি বুঝলাম, যে আমরা শুধু সন্ধির ক্ষেত্রে যে নিয়ম পড়বো এগুলো না, নিয়মের পাশাপাশি যে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে, অর্থাৎ নিপাতনে সিদ্ধ, যেটা আমাদের কোনো নিয়ম মানে না, সেই বিষয়গুলো আমাদের মুখস্থ করতে হবে। আরো অনেকগুলো আছে, তোমরা এই টপিকগুলো মুখস্থ করার চেষ্টা করবা। 10 নম্বর প্রশ্ন, নিজের ভালো সবাই বোঝে। এখানে আসলে 9-এর উত্তর করেছে হচ্ছে হুম, আচ্ছা, নিজের ভালো সবাই বোঝে এই বাক্যে ভালো শব্দটি কোন পদের অন্তর্গত? ভালো। দেখো, এই ভালো শব্দটা কিন্তু ভালো, এটা কিন্তু আমাদের বিশেষ্য হইতে পারে, প্লাস বিশেষণও হইতে পারে। এখন আমাকে দেখতে হবে যে আসলে কিভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যদি নর্মালি একটা বাক্য বলি যে ভালো ছেলে, তো এখানে ভালোটা কিন্তু আমাদের বিশেষণ হচ্ছে। কেন বিশেষণ হচ্ছে? কারণ এই ভালোটা আমাদের বিশেষ্য ছেলেকে, ছেলের গুণকে বিশেষায়িত করতেছে। তো এটা আমাদের কি হচ্ছে? বিশেষণ হচ্ছে। অর্থাৎ কি, বিশেষ্যকে বিশেষায়িত করলে তখন কি হয়? বিশেষণ হয়। কিন্তু এখানে আমরা যদি দেখি নিজের ভালো সবাই বুঝে, এখানে এই ভালোটা কি বিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা কাউকে বিশেষায়িত করতেছে না, এটা ভালো একটা গুণের নাম হিসেবে বসেছে এখানে। তো এখানে সঠিক উত্তর কি হবে? বিশেষ্য। এখানে আমাদের টপিকটা হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য কিন্তু পদ প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব পদ প্রকরণ টপিকটা ভালো করে পড়ার। তোমরা জানো যে আমাদের প্রথমবারের মতো কিন্তু সি ইউনিট এক্সিলেন্ট কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের ক্লাস খুব দ্রুত শুরু হবে। তোমরা যারা সি ইউনিট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ আমাদের কিন্তু 180+ লাইভ ক্লাস আছে, 230+ এক্সাম আছে, আর এক্সামগুলোর কিন্তু সলিউশন ক্লাসও হবে পাশাপাশি। তোমাদের সবগুলো ক্লাস জমে হবে, যেখানে তোমরা কিন্তু ইচ্ছা মতো আমাদেরকে প্রশ্ন করতে পারবা। যে কোনো বিষয় সমস্যা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারবা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? এটা আমাদের শুদ্ধিকরণের টপিক। আমরা কিন্তু বলেছিলাম যে নত্য বিধান, সত্য বিধান, আবার আমাদের বানান, এই যে টপিক গুলো আছে সবগুলো একত্রে মিলে কি হবে? শুদ্ধিকরণ নিয়ে আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। শুদ্ধিকরণ খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের ভর্তি পরীক্ষার জন্য। শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আমাদের আসবেই। তো যখন আমাদের বলবে যে কোন বানানগুচ্ছ শুদ্ধ, অর্থাৎ বানানগুচ্ছে অনেকগুলো বানান দেওয়া আছে, সবগুলো বানান আমরা দেখবো না, আমরা প্রত্যেকটা গুচ্ছে দেখবো। যদি একটা বানান ভুল হয় তাহলে কি ওই অপশনটা আমরা বাদ দিয়ে দিব, আর কষ্ট করবো না। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু সময় খুব বেশি না, সেজন্য তুমি যদি প্রত্যেকটা অপশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে যাও তাহলে কিন্তু তুমি সময় পাবে না। এক্ষেত্রে তোমাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কি করতে হবে? আমাদের যেটা একটা অপশনে যদি কোন একটা বানান ভুল থাকে তাহলে কি ওটা বাদ, বাকি দুইটা অপশন আমাদের দেখার দরকার নেই। যেমন এখানে যদি আমরা দেখি বিপণী লাবণ্য, এখানে আমরা শুধু একটা বানানই ভুল দেখতে পাই, লাবণ্য। পাশাপাশি কিন্তু লবণ বানানো ভুল আছে। তো যখন আমরা লাবণ্য বানান ভুল দেখতে পাচ্ছি তাহলে কি অপশনটা শুদ্ধ হবে না? এটা একবারেই বাদ দিয়ে দিলাম আমরা। এখানে কিন্তু আবার বিপণী বানান ভুল আছে, বাকি বানান ভুল থাকুক না থাকুক আমরা দেখবো না, লাবণ্য বানানো যদিও ভুল আছে। এখানে যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি, এটা কিন্তু তিনটা বানানই ঠিক আছে। বেনু, এখানে বানান ভুল আছে, তাহলে এটাও ভুল, বাকি তিনটা ভুল, এটা সঠিক উত্তর। তো এই প্রশ্নটা বেসিক্যালি বানান শুদ্ধ থেকে বা শুদ্ধিকরণ থেকে আসলেও এখানে কিন্তু যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু স্বভাবত যে শব্দগুলো মূর্ধন্য হয় সেই শব্দগুলো দেওয়া আছে। তোমাদেরকে কিন্তু নত্যবিধান সত্যবিধানে কিছু শব্দ আছে যেগুলো মুখস্থ করতে হবে। এই যে কোন শব্দগুলোতে স্বভাবত মূর্ধন্য হয়, কোন শব্দগুলোতে স্বভাবত মূর্ধন্য স হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? দেখো, আমরা জানি যদি পূর্বপদে কি থাকে, পূর্বপদে বেশ সংখ্যাবাচক শব্দ থাকে, সংখ্যাবাচক শব্দ থাকে, আর যদি কি পরপদে আহ, ওটি মিলিত হওয়া বোঝায়, বা মিলিত বা সমাহার হওয়া বোঝায়, সমাহার হওয়া বোঝায়, তাহলে কি হয়? আমাদের দ্বিগু সমাস হয়। যেমন সপ্তাহ, সপ্তাহ বলতে আমরা কি বুঝি? সপ্ত অহের, অহ অর্থ কি? দিন। সপ্ত অহের সমাহার আমরা যদি লিখি ত্রিভুজ, তাহলে কি হবে? তিন ভুজের সমাহার। এভাবে আমাদের যে সমাহার বাচক যে শব্দগুলো দিয়ে আমরা কি জানি? দ্বিগু সমাস হয়। কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু থেকে যায়, যেটা আমরা জানি যে সমাহার বাচক দ্বিগু সময়, দ্বিগু সমাস যেমন হয় ঠিক সংখ্যাবাচক বহুব্রীহ কিন্তু প্রায় দেখতে
সেরকমই, যে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এখন সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগুর ভিতরে আমরা পার্থক্য করব। আমরা সব সময় জানি কিন্তু যে বহুব্রীহি সমাস দ্বারা কিন্তু তৃতীয় কোনো বিষয় বা বস্তুকে ইঙ্গিত করে। যেমন আমরা যখন সপ্তাহ বলতেছি আমরা কিন্তু 7 দিনের সমাহারই বুঝতেছি, এর বাইরে কিন্তু আর কিছু বুঝতেছি না। ত্রিভুজ বললে কিন্তু তিনটা ভুজের সমাহারই বোঝাচ্ছি, এর বাইরে কিছু বুঝতেছি না। আমরা যদি চৌরাস্তা বলি চারটা রাস্তার সমাহারই বোঝাচ্ছি, এর বাইরে আর কিছু বুঝতেছি না। ওকে, ত্রিমোহনা বললে কিন্তু তিন নদীর মোহনাই বুঝতেছি, এর বাইরে কিন্তু আর কিছু বুঝতেছি না। কিন্তু আমরা যদি বলি সেতার, সে শব্দের অর্থ তিন, তাহলে আমরা বলতে পারি তিন তারের সমাহার বলতে পারি, বা তিন তার বিশিষ্ট বলতে পারি। এখন সেতার কি? একটা বাদ্যযন্ত্র। সেতার একটি বাদ্যযন্ত্র। আমরা যদি বলি চার হাতি, চার হাতি অর্থাৎ কি? 4 হাত পরিমাণ, 4 হাত পরিমাণ। তো 4 হাতি দ্বারা কি বোঝায়? আসলে লাঠি বোঝায়, লাঠি। আবার আমরা যদি বলি 8 হাতি, 8 হাতি দ্বারা ধুতি বোঝায়। 10 গজি বললে বড় ধুতি বোঝায়। তো এভাবে আমাদের, যেমন গ্রামে যারা আছো কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই একচালা দোচালা ঘরগুলো, দোচালা আর চারচালা এই ঘরগুলো কিন্তু দেখেছো। তো দোচালা বললে আমরা কি বুঝি? দুইটা চাল বুঝি, দুইটা চাল কিন্তু বুঝি না, একটা ঘর বুঝি। তো যখন আমরা তৃতীয় কোনো কিছু বুঝবো তখন আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। আর যখন তৃতীয় কোনো কিছু না, স্বাভাবিক যেটা বোঝাচ্ছে সেটাই প্রকৃত অর্থ থাকবে, তখন কিন্তু আমাদের সংখ্যাবাচক শুধু দ্বিগু হবে। আর যদি আমরা অন্য কিছু বুঝি তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি। তো এই প্রশ্নটা এসেছে আমাদের সমাস থেকে। সমাস থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। সমাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে প্রাদি সমাসের উদাহরণ কোনটি? দেখো, প্রাদি সমাস তোমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু প্রাদি সমাস থেকে প্রশ্ন আসতে দেখা যায় ভর্তি পরীক্ষা, ওই যে এসএসসি পরীক্ষায়। তো প্রাদি সমাসের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে প্র, পরা, অপ, এই অব্যয়গুলোর সাথে আমাদের যে কৃৎপ্রত্যয় সাধিত যে শব্দের যে সমাস হয় সেটা কিন্তু আমাদের কি? প্রাদি সমাস। যেমন প্রবাদ, প্রবচন, ভালো করে লিখি, প্রবাদ, প্রবচন, প্রভাত, এই শব্দগুলোর সাথে কিন্তু তোমরা খুবই পরিচিত, কারণ এই শব্দগুলো কিন্তু তোমরা আসলে ইন্টারমিডিয়েটে খুব বেশি পড়ে এসেছো। প্রগতি ইত্যাদি বিভিন্ন শব্দ। তাহলে আমরা প্রাদি সমাস কোনটা? এখানে আমাদের প্রগতি হচ্ছে প্রাদি সমাস। বাকি যে অপশনগুলো আছে আমরা একটু দেখি। মা বাবা, এটা আমাদের কি? দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। দেশান্তর, এটা কি আমাদের? নিত্য সমাস, নিত্য সমাস। এর ব্যাস বাক্য আমাদের কি হবে? অন্য দেশ। উপজেলা, আমরা জানি যে কি? সদৃশ বোঝালে, সদৃশ বোঝালে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়, অব্যয়ীভাব সমাস হয়। যেমন সদৃশ বলতে আমরা কি বুঝালাম? উপজেলা, উপজেলা মানে কি? জেলার সদৃশ। উপনদী মানে কি? নদীর সদৃশ। অর্থাৎ প্রায় সেম কিন্তু একটু আকারে ছোট বড় আছে। ওকে, এটা আমাদের এসেছে সমাস থেকে। সমাস থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোনটি বিদেশি উপসর্গ নয়? উপসর্গ তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। আমাদের বাংলা উপসর্গ যেগুলো আছে, সংস্কৃত যেগুলো আছে, এগুলো মুখস্থ করতে হবে। পাশাপাশি বিদেশি আমাদের আরবি ফার্সি উপসর্গ যেগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তো আমরা যদি অপশন গুলো দেখি, যে নিম, বর, দর, এই তিনটাই কিন্তু আমাদের কি হলো? বিদেশি উপসর্গ। কিন্তু কদ কি হলো? আমাদের বাংলা উপসর্গ। তাহলে সঠিক উত্তর কি হবে? কদ। প্রশ্নটা কি থেকে এসেছে? আমাদের উপসর্গ থেকে, উপসর্গ। পরবর্তী প্রশ্ন, বড় দাদা বড়দা কি ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন থেকে আমাদের রাজশাহী, চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় খুব প্রশ্ন আসতে দেখা যায়। তো ধ্বনি পরিবর্তন আমরা খুব ভালো করে পড়বো সবাই, যেহেতু আমাদের এটা একাডেমিকে ছিল না, এটা কিন্তু আমাদের নতুন করে পড়তে হবে। যে তো ধ্বনি পরিবর্তন যদি আমরা দেখি, বড় দাদা থেকে বড়দা হয়েছে, এখানে আমাদের কি হয়েছে? ধ্বনি চ্যুত হয়েছে, বা কি চ্যুত হয়েছে বা লোপ পেয়েছে। কিভাবে লোপ পেয়েছে? যেমন ছিল বড় দাদা, দাদা ছিল, বড় দাদা থেকে কি হয়ে গেছে? বড়দা, অর্থাৎ এই দা কি লোপ পেয়েছে, তাহলে এটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি। যখন এভাবে ধ্বনি লোপ পেয়ে যাবে তখন সেটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি। আরেকটা অপশন আমরা যদি এখানে দেখি, যে বিষমী ভবন। বিষমী ভবন কি? দুইটা সমবর্ণ থাকবে, সমবর্ণের
সমবর্ণের একটির পরিবর্তন। সমবর্ণের একটির পরিবর্তন কিভাবে পরিবর্তন? যেমন আমরা যদি দেখি লাল, দুইটাই ল আছে, লাল থেকে নাল হয়ে গেল, তো একটা দন্তন্য হয়ে গেল। শরীর, শরীর আছে, শরীর শরীর থেকে কি হয়ে গেল? শরীর হয়ে গেল, দুইটা র ছিল, একটা ল হয়ে গেল। আরেকটা আছে অন্তর্হতি। অন্তর্হতি আমরা কি জানি যে কোন শব্দের ভিতরের অর্থটা কি, ভিতরের বর্ণ কি লোপ পাওয়া, ভিতরের বর্ণ লোপ পাওয়া। যেমন কি আমাদের ফাল্গুন থেকে কি হয়ে যাওয়া, ফাগুন হয়ে যাওয়া, অর্থাৎ এই ভিতরের ল কি হয়েছে, লোপ পেয়েছে। এগুলো হচ্ছে আমাদের অন্তর্হতি। অন্তর্হতি আমরা শিখলাম। সমীভবন তো আমরা জানি যে আমাদের সমীভবনের বিভিন্ন প্রকার ভেদে আমরা পড়ব। কখনো আমাদের মধ্যে শব্দ আসতেছে, কখনো শেষে শব্দ আসছে, কখনো প্রথমে শব্দ আসছে, অর্থাৎ আমাদের ব্যঞ্জন চ্যুতিতে লোপ পেয়ে যায় আর সমীভবনে কি হয়, আমাদের নতুন শব্দ আসে। তো এই টপিকটা আমাদের কি, ধ্বনি পরিবর্তন। আমাদের ধ্বনি পরিবর্তন খুব ভালো করে পড়তে হবে। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দে স্বভাবত মূর্ধন্য হয়েছে? অর্থাৎ এই প্রশ্নটা এসেছে আমাদের নত্যবিধান সত্যবিধান, অর্থাৎ শুদ্ধিকরণের ভিতরে আমরা যে টপিকটা ধরবো। শুদ্ধিকরণে আমরা যখন নত্যবিধান সত্যবিধান পড়বো, নত্যবিধান সত্যবিধানের আমাদের নিয়ম পড়তে হবে, পাশাপাশি কিছু শব্দ আছে যেটাই স্বভাবত মূর্ধন্য হয়, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে স্বভাবত মূর্ধন্য হয় কোন শব্দে? পণ শব্দে। এগুলো আসলে বোঝার কিছু না, এটা তোমাকে মুখস্থ করতে হবে পরীক্ষায় নাম্বার পেতে গেলে। ওকে। 17 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভান্ডারকে সাধারণত কয়টা বিবেচনায় ভাগ করা যায়? আমরা জানি যে বাংলা শব্দভান্ডারকে আমরা কি করতে পারি, তিনটা বিবেচনায় ভাগ করতে পারি। কয়টা বিবেচনায়? তিনটা বিবেচনায়। কেমন কি? আমরা উৎসের উপর ভাগ করতে পারি, উৎসের ভিত্তিতে বা উৎপত্তির ভিত্তিতে, গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি। আমরা কি করতে পারি? অর্থের ভিত্তিতে ভাগ করতে পারি। এই তিনটা ভাগে কিন্তু কি আমরা ভাগ করতে পারি। তো আমরা যদি দেখি উৎসের ভিত্তিতে আমাদের কয় প্রকার, 5 প্রকার। গঠনের ভিত্তিতে 2 প্রকার, 2 প্রকার। আবার আমাদের অর্থের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে 3 প্রকার। তো এই বিভিন্ন প্রকার ভেদ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রতিটা প্রকার ভেদ সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সঠিক বানান কোনটি? দেখো, সঠিক বানান, আমি আবারও বলি, বানান থেকে আমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ শুদ্ধিকরণ থেকে। তো বানান এমন থাকবে যে আসলে সবগুলো বানান তুমি জানবা না, এটা খুব স্বাভাবিক। তো যখন গুচ্ছ আকারে বানান দেওয়া থাকবে, তোমার টার্গেট থাকবে কি, কোনো একটা বানান ভুল হলে অপশনটা বাদ দিয়ে দেওয়া। আমাদের খুব সহজে কি করতে হবে, সঠিক অপশন চুজ করতে হবে। তো সঠিক অপশন চুজ করতে গেলে যেটা একটু ভুল আছে আমরা বাদ দিয়ে দিব। যেমন এখানে কিন্তু অন্তঃকোণ বানানে মূর্ধন্য হবে, সম্ভাবনা বানান ভুল আছে, এটা বাদ। এখানে যদি আমরা দেখি প্রকৃতি বানানে ভুল আছে, রশ্মি হবে। সংস্কৃতি, কথা বলতে কোনো শব্দ না, এটা ভুল। আমরা যদি দেখি বৈশিষ্ট্য সূচক, এটা ভুল। দ্বৈত দ্বৈত সত্ত্বাধিকারী আর অত্যুৎসাহী, দুইটা বানানই কিন্তু ঠিক আছে, বাকিগুলো ভুল। এই প্রশ্নটা এসেছে আমাদের শুদ্ধিকরণ থেকে। শুদ্ধিকরণ থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে, বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে প্রশ্ন আসবে, নত্যবিধান সত্যবিধান থেকে প্রশ্ন আসবে। 19 নম্বর প্রশ্ন, বুদ্ধিমানের বিশেষণ পদ কোনটি? আমি আগেই বলেছি, আমরা একাডেমিকের যে সিলেবাস ভুক্ত যে বিষয়গুলো ছিল সেগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। কারণ কোন একটি পদ দিয়ে তার বিশেষ্য বা বিশেষণ পদ চিহ্নিত করতে বলতে পারে, পাশাপাশি কোন একটা বাক্য দিয়ে একটা পদের নিচে দাগ দিয়ে বলতে পারে, যে আন্ডারলাইন করে বলতে পারে যে এটা কোন পদ বলো, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো বুদ্ধিমান এর যদি বিশেষণ পদ আমরা দেখি, সঠিক উত্তর হবে বুদ্ধিমত্তা। ভাই বুদ্ধিত্ব তো হয় এখানে। দুইটাই হয়, দুইটাই হয়, সমস্যা নাই, বুঝছো? উত্তর দুইটাই, কিন্তু তুমি তুমি যদি ব্যবহারিক অভিধান দেখো তাহলে সেখানে আসলে বুদ্ধিমান আছে। ওকে। যদি প্রশ্নে আছে পরীক্ষার হলে তো বুদ্ধিত্ব দিলে হবে। হ্যাঁ হবে, সমস্যা নাই। ওকে। কিন্তু আমি প্রিফার করবো বুদ্ধিমত্তা দেওয়ার, যেহেতু ব্যবহারিক অভিধানে বুদ্ধিমত্তা, তুমি বুদ্ধিমত্তাই দিতে পারো। ওকে। ওকে। হ্যাঁ। এবার লাস্ট যে প্রশ্নটা, এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ, দুইটা ধ্বনি নিয়ে আসে। একটা হচ্ছে কি, অধ্বনি, আর একটা হচ্ছে এ ধ্বনি। আমাদের কি আসবে? আমাদের আসবে অধ্বনির বিবৃত উচ্চারণ আর এই অধ্বনির সংবৃত উচ্চারণ। আবার এ ধ্বনির বিবৃত উচ্চারণ, এ ধ্বনির সংবৃত উচ্চারণ। এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো আমরা মাথায় রাখবো, যখন আমাদের অধ্বনির বিবৃত উচ্চারণ হবে, তখন অধ্বনির বিবৃত উচ্চারণ মানে কি, ও এর মতো উচ্চারণ হওয়া। আর অধ্বনির সংবৃত উচ্চারণ মানে কি, ও এর মতো উচ্চারণ হওয়া। আবার যদি আমরা এ ধ্বনির ক্ষেত্রে দেখি, আমরা দেখব যে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হওয়া মানে এর মতো উচ্চারণ হওয়া। আর এ ধ্বনির সংবৃত উচ্চারণ মানে কি,
এর মতো উচ্চারিত হওয়া। এই চারটা থেকে যে কোনো একটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন আমরা যদি খুব সহজে এটা একটু মাথায় রাখতে পারি যে অধ্বনি সংবৃত হলে কিভাবে উচ্চারণ হয় বা বিবৃত হলে কিভাবে উচ্চারণ হয়, ইয়ে ধ্বনি সংবৃত হলে কিভাবে উচ্চারিত হয় বা বিবৃত হলে কিভাবে উচ্চারিত হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে উত্তর করতে পারবো। তো আমরা কি দেখলাম যে অধ্বনি যখন সংবৃত উচ্চারণ হবে তখন উচ্চারণটা হবে ও এর মতো। তো আমরা অপশনগুলো দেখি যে কোনটায় আসলে ও এর মতো উচ্চারণ হয়েছে। প্রথম আছে কত, ক, কিসের মতো উচ্চারণ হয়েছে, ও এর মতো, তাহলে এটা বাদ। এখানে আছে কি মন, কিসের মতো উচ্চারণ হয়েছে, ও এর মতো, তাহলে এটা সঠিক উত্তর হবে। পাশাপাশি দুইটা শব্দ আছে অনেক, কিসের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো। অমল, কিসের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো। তো আমরা কি দেখলাম তাহলে, আমাদের সংবৃত উচ্চারণ হলে সবসময় ও এর মতো হবে, বিবৃত হলে অ এর মতো হবে। আবার এ ধ্বনির ক্ষেত্রে বিবৃত হলে এ এর মতো হবে, সংবৃত হলে এ এর মতো হবে। তো এই ছিল আমাদের আজকে 20টা প্রশ্ন। আমরা দেখার চেষ্টা করেছি বাংলা ব্যাকরণের এই টপিক গুলো থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে। 24-25 সেশনে এই টপিক গুলো থেকে আসলে প্রশ্ন আসতে দেখা গেছে বেশি, বুঝছো, এই টপিক গুলো থেকে মেনলি প্রশ্নগুলো এসেছে। এখন তোমরা যারা জমি আছো, তোমাদের কিছু জানার থাকলে বলতে পারো। তোমাদের কোনো প্রশ্ন আসে আছে কিনা, না থাকলে আমরা শেষ করে দিব। ভাইয়া মুখস্থ বিষয় থেকে প্রশ্ন আসে না? মুখস্থ বিষয় থেকে তো প্রশ্ন আসবে, ওটা তো আমরা আগেই বলে দিয়েছি যে ওটা বিরোচন অংশের প্রশ্ন। ওটা এক কথায় প্রকাশ করতে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, সমার্থক শব্দ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে। এটা তো আসলে তুমি ব্যাকরণ দিয়ে উত্তর করতে পারবে না। আমাদের আজকে আলোচনার টপিক ছিল যে আসলে ব্যাকরণের কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে, ব্যাকরণের প্রশ্নগুলো সহজ কি কঠিন, এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। ওকে, আশা করি যে তোমরা আসলে ক্লিয়ার যে ব্যাকরণের কোন অংশগুলো। আমরা যদি দেখি, আমাদের সমাস থেকে প্রশ্ন আসতেছে, ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসছে, উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, শুদ্ধিকরণের ক্ষেত্রে আমাদের নত্যবিধান সত্যবিধান বানান থেকে প্রশ্ন এসেছে, সন্ধি থেকে প্রশ্ন এসেছে। এই টপিক গুলো আমাদের ভালো করে পড়তে হবে। পাশাপাশি শব্দ, কোন ভাষার শব্দ বা শব্দের প্রকারভেদ থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, যাদের শব্দ হয় তোমরা একটু মিউট করে রাখতে পারো না ক্লাসে? আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার টপিক। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এই টপিক গুলো পড়লে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি খুব সহজে ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এ পর্যন্তই।